ওকে, আসসালামু আলাইকুম। সবাই একটু জয়েন হন। হ্যাঁ, ওকে। সো আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের আজকের ক্লাসে। অ্যান্ড আজকে হচ্ছে আমরা বাক্য প্রকরণের ক্লাস করব। এই টপিকটা আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তো আমরা চেষ্টা করব যে আজকে কিন্তু আমাদের লেকচার নাম্বার 1 হবে। ওকে, আজকে আমাদের বাক্য প্রকরণের লেকচার নাম্বার 1। সবাই একটু জয়েন করুক। স্যার, এই গ্রুপে কি আমরা সারা জীবন থেকে যাব? আপনার ইচ্ছা, আপনার যদি মন চায় সারা জীবন থেকে যান। ওকে, তো আমি কিন্তু আসলে আপনাদেরকে বরাবর মতোই আমি কিন্তু আপনাদের গ্রুপে কিন্তু রিমাইন্ডার দিয়ে দিই। হ্যাঁ, তো আমি এটাই চাই যাতে করে আপনারা প্রথম থেকে আসলে যেই পরিমাণ ক্লাসে অ্যাক্টিভ, যাতে এরকমই অ্যাক্টিভ থাকেন। আমি এই জিনিসটাই আপনাদের কাছে চাই। এই জন্য আমি কিন্তু সবসময় আপনাদের রুটিন দেওয়া সত্ত্বেও আমি কিন্তু আপনাদেরকে বারবার রিমাইন্ডার দিয়ে দিই। কেন রিমাইন্ডার দিয়ে দিই? যাতে করে আপনারা এমন যাতে না হয় যে আপনারা ক্লাস মিস করতেছেন, এরকম যাতে আসলে না হয়। বুঝছেন? ওকে, ঠিক আছে। ওকে, ফাইন। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন এবং সবকিছু ক্লিয়ার আছে কিনা? হোপফুলি সব ঠিক আছে। তো তাহলে আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস, বাক্য প্রকরণ। বাক্য থেকে আপনার একদম বিসিএস, প্রাইমারি, শিক্ষক নিবন্ধন, ব্যাংক, এমন কিছু নাই, এমন কোনো পরীক্ষা নাই যেখানে বাক্য থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে না। তো এরকমই একটা গুরুত্বপূর্ণ ইয়ে নিয়ে ক্লাস শুরু করবো। তো ক্লাস শুরু করার আগে আপনাদেরকে আরেকবার আমি মনে করাই দিই। সেটা হচ্ছে যে এই যে দেখেন, গতকালকে থেকে কিন্তু আজকে স্টুডেন্ট কমতেছে এবং এটা অনলাইন কোর্সগুলোর একটা খুবই নর্মাল চিত্র। খুব যে কোনো টিচার কাছে যান, প্রথম কয়েকটা কোর্সে ভরপুর স্টুডেন্টরা ক্লাস করে, কিন্তু পরের ক্লাসগুলো আর করে না। এখন যারা লাইভ ক্লাস করে না তাদের ভিতরে হাতে গোনা 2% হচ্ছে রেকর্ডেড ক্লাস করে, 2% রেকর্ডেড ক্লাস করে। এবং অনলাইন কোর্সের 80% স্টুডেন্ট ক্লাস করে না। মানে প্রথম দিকে হয়তো 5-10টা ক্লাস হয়তো বা সর্বোচ্চ করে। এটা আমার কথা না, আমার কোর্স না, একদম টোটাল অল এভারেজ গড়ে 80% স্টুডেন্ট শুধু অনলাইনে কোর্স কিনে। এই জন্য আমি এটা সাজেস্ট করি না। অফলাইনে পড়াটা অনেক ইফেক্টিভ, কারণ অফলাইনে আপনি অনেক টাকা দিয়ে ভর্তি হন। অনলাইন মার্কেট হচ্ছে খুব কম টাকা দিয়ে ভর্তি হন। অফলাইনে আপনি 8,000-10,000 টাকা দিয়ে ভর্তি হলে তখন আপনার টাকার প্রতি একটা মায়া থাকে। অনলাইনে অল্প টাকা হওয়ার কারণে ছেলেপেলেদের টাকার প্রতি ওই মায়াটা থাকে না, ফলে তারা শিখতেও পারে না, ক্লাসও করে না। ঠিক আছে? ওকে ওকে, তো চলেন আমরা চলে যাচ্ছি আমাদের আজকের ক্লাসে। প্রথমত, বাক্য কি? যে সুবিন্যস্ত পদসমষ্টি দ্বারা বক্তা শ্রোতার কাছে মনের ভাব স্পষ্টভাবে প্রকাশ করতে পারে তাকে বাক্য বলে। ওকে, এই সংজ্ঞাটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি। এইবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে একটা সার্থক বাক্যের গুণ। সার্থক বাক্যের গুণ। তো একটা সার্থক বাক্যের গুণ কয়টা? একটা সার্থক বাক্যের গুণ হচ্ছে 3টা। ওকে, নাম্বার 1 একটা হচ্ছে আকাঙ্ক্ষা। ওকে, নাম্বার 2 আসক্তি, এন্ড 3 নাম্বার হচ্ছে কি? যোগ্যতা। তাহলে একটা সার্থক বাক্যের গুণ 3টা। কি কি? আকাঙ্ক্ষা, আসক্তি, এরপর হচ্ছে যোগ্যতা। আকাঙ্ক্ষা কি? অর্থাৎ বক্তা যখন শ্রোতার কাছে তার মনোভাব প্রকাশ করার পরে শ্রোতা যদি আবার তার আংশিক শোনার পর শ্রোতা যদি শোনার আগ্রহ জন্ম নেয়, তাহলে এটাকে বলে এটা হচ্ছে আকাঙ্ক্ষা। তাহলে শ্রোতা যদি শোনার আগ্রহ জন্ম নেয় তাহলে সেটা হচ্ছে আকাঙ্ক্ষা। যেমন আমরা ব্যাপারটা একটু দেখি, যেমন খেয়াল করে দেখেন। ধরেন আমি বললাম যে আমি তোমাকে, এই যে বললাম যে আমি তোমাকে এইটুক পর্যন্ত বলে আমি আর কিছুই বললাম না, যে আমি তোমাকে কি করব না করব, আমি তোমাকে ভালোবাসি ঘৃণা করি, এটা হচ্ছে আকাঙ্ক্ষা। আমি যদি বলি যে সূর্য পূর্ব দিকে, এইটুক পর্যন্ত বলে আমি আর কিছু বললাম না, সূর্য পূর্ব দিকে ডট। এখন সূর্য পূর্ব দিকে, দেখেন এই যে অংশটা আছে, সূর্য পূর্ব দিকে কি অস্ত যায়, উদিত হয়, তার মানে এটা হচ্ছে আকাঙ্ক্ষা। অর্থাৎ শ্রোতা যখন শোনার আগ্রহ জন্ম নেবে, এইটুক পর্যন্ত বললে যার কাছে বলবেন সে অবশ্যই শোনার আগ্রহ জন্ম নেবে, আর সে যখন শোনার আগ্রহ জন্ম নেয় তখন সেটা হচ্ছে কি? আকাঙ্ক্ষা। আর আসক্তি হচ্ছে বাক্যটা যদি এলোমেলো হয় তাহলে সেই বাক্যে আসক্তির গুণ হারিয়েছে। যেমন আমি যদি বলি যে ধরেন আমি বললাম যে পড়ি, হ্যাঁ আমি ওয়াক্ত নামাজ 5,
এই বাক্যটা দেখে পড়ি আমি ওয়াক্ত নামাজ 5, এই বাক্যটাতে আপনি যদি খেয়াল করে দেখেন এই বাক্যটা কিন্তু বাক্যটা কিন্তু এলোমেলো। বাক্যটা হবে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, সেখানে বাক্যটা যখন এলোমেলো হয়ে যায় তখন সেটা হচ্ছে আসক্তির গুণ হারিয়েছে। আর যোগ্যতা হচ্ছে এরকম জিনিস, বাক্যের সংশ্লিষ্ট বাক্যগুলোর পদগুলো যখন মেলবন্ধন ঠিক থাকে না, এমন একটা জিনিস বুঝাবে যেটা বাস্তবে যেটা অসম্ভব, বাস্তবে যেটা সম্ভব না। যেমন খেয়াল করে দেখেন, যেমন আমি যদি বলি যে হাতি আকাশে উড়ে, তাহলে হাতি আকাশে উড়ে এটা কি সঠিক? বলেন, হাতি কি কখনো আকাশে উঠতে পারে? এটা ভুল, এটা অসম্ভব। এগুলো যেগুলো, যেমন আমি যদি বলি যে গরু মাংস খায়, গরু কি মাংস খায় না, তার মানে এটা হচ্ছে যোগ্যতার গুণ হারিয়েছে। তাহলে আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, এই তিনটা কনসেপ্টটাকে বুঝতে পেরেছেন? আমাকে একটু বলেন তো। বলেন, আমি কি বুঝাইতে পারছি? আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, এই তিনটা কি বুঝাইতে পারছি? ওকে। এখন যোগ্যতা অনেকগুলো কারণে বাক্যে যোগ্যতার গুণ হারায়। ওকে, অনেকগুলো কারণে বাক্যে যোগ্যতার গুণ হারায়। এখন আমরা সেই জিনিসটা জানবো, একটু রেসপন্স করবেন আমার সাথে। অনেকগুলো কারণে বাক্যে কি হারায় বলেন তো? যোগ্যতার গুণ হারায়। অনেকগুলো কারণে বাক্যে যোগ্যতার গুণ হারায়। এখন তার ভিতরে একটা হচ্ছে কি, এগুলো খুব গুরুত্বপূর্ণ, তার ভিতরে একটা হচ্ছে উপমার ভুল। উপমার ভুল, উপমার ভুল এটা কি? অর্থাৎ আপনি কোনো জিনিসের সাথে উপমা দিলেন, কিন্তু যে উপমাটা আসলে বাস্তবে হয় না, বাস্তবে যেটা সম্ভব না। যেমন খেয়াল করে দেখেন, আমি বললাম যে তোমার, আমি বললাম যে তোমার না, আমি বললাম যে আমার, আমার হৃদয় মন্দিরে, আমার হৃদয় মন্দিরে, মন্দিরে আশার বীজ, আশার বীজ উপ্ত হলো, উপ্ত হলো। এখন এইখানে আমি উপমাটা দিলাম কার সাথে? এখানে আমি দিলাম হৃদয়ের মন্দিরের সাথে আমি উপমা দিলাম। এখন দেখেন তো, এই যে বীজ, বীজ কি মন্দিরে উপ্ত হয়? বলেন, বীজ কি মন্দিরে হয়? হয় না। তাহলে এখানে আমি মন্দিরের সাথে উপমা দিলাম, কিন্তু যেটা আসলে এই উপমাটা বাস্তবে গ্রহণযোগ্য নয়, কারণ বীজ কখনোই মন্দিরে হয় না। বীজ হয় কোথায়? খেতে হয়, মাঠে হয়, তাই না? বীজ কি মন্দিরে হয়? হয় না। তাহলে নাম্বার 1 একটা হচ্ছে কি উপমার ভুল, এক নাম্বার কি উপমার ভুল। ওকে, 2 নাম্বার হচ্ছে বাহুল্য দোষ। বাহুল্য দোষ, বাহুল্য দোষ কি? অর্থাৎ বহুবচনের ডাবল ব্যবহার, দুইটা বহুবচন। যেমন দেখেন সব ছাত্র, এই যে এটা ঠিক আছে, সব ছাত্র। এখন সব ছাত্র এটা বহুবচন না, এখানে সব এটা তো বহুবচন। এখন এটার সাথে আমি যদি আবার রা যুক্ত করি তাহলে এটা ভুল। এখন ছাত্ররা এটা কিন্তু বহুবচন, দেখেন শুধু ছাত্ররা এটা বহুবচন, এটা বহুবচন না। আবার দেখেন সব ছাত্র, এটাও কিন্তু বহুবচন। এই যে যখন ডাবল বচন, যেমন সব আর রা, এই দুটোই বহুবচন প্রকাশ করে, এই জন্য এটা হচ্ছে বাহুল্য দোষ। ওকে, এরকম আরো হতে পারে, যেমন আমি বললাম যে সকল আলেমগণ, তাহলে সকল আলেম এটা 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 কি? এই সকল আলেমগণ, এই যে এটা হচ্ছে কি বাহুল্য দোষ। বুঝছেন? তাহলে নাম্বার 1 একটা হচ্ছে উপমার ভুল, আর একটা হচ্ছে বাহুল্য দোষ। আমাকে বলেন তো উপমার ভুল আর বাহুল্য দোষ কি ক্লিয়ার? আমি কি বুঝাইতে পারছি? আকাঙ্ক্ষাটা আবার বলেন স্যার। আকাঙ্ক্ষা হচ্ছে বাক্য যখন শ্রোতার কাছে অর্ধেক কথা বলে, অর্ধেক, যেমন আমি তোমাকে, তাহলে শ্রোতা পরবর্তী বাক্যটা শোনার আগ্রহ জন্ম নেবে যে আমি তোমাকে কি করি। এটা হচ্ছে কি বলেন? এটা হচ্ছে আমাদের আকাঙ্ক্ষা। ওকে, তাহলে উপমার ভুল আর বাহুল্য দোষ আমি বুঝাইতে পারছি। ওকে, ফাইন। আচ্ছা, এরপর আসেন 3 নাম্বার। 3 নাম্বার হচ্ছে দুর্বদ্ধতা। দুর্বদ্ধতা, দুর্বদ্ধতা খুব সহজ। বাক্যে কঠিন শব্দ, এমন শব্দ যেটা, যেই শব্দটার যেই শব্দ শ্রোতা যেটার মিনিং বুঝে না। যেমন খেয়াল করে দেখেন, যেমন আমি বললাম যে তুমি, হ্যাঁ তুমি ছলনা করেছো। দেখেন, তুমি ছলনা করেছো। এখন তুমি ছলনা করেছো, এটার মিনিং তো আমরা সবাই জানি। তুমি ছলনা করেছো মানে কি? তুমি আমার সাথে প্রতারণা করেছো। এখন ধরেন আমি বললাম যে তুমি, তুমি প্রপঞ্চ করেছো। এখন বলেন প্রপঞ্চ মানে কি? প্রপঞ্চ করেছো। এখন এই প্রপঞ্চ, এটার অর্থ কি আমরা জানি? বলেন, তুমি প্রপঞ্চ করেছো, এটার কোনো মিনিং আমরা জানি? জানি না। এই প্রপঞ্চ মানে কিন্তু ছলনা। তাহলে এই শব্দটা, এটা একটা দুর্বোধ্য শব্দ। দুর্বোধ্য মানে কি? মানে যেই শব্দটা অর্থ সাধারণত মানুষজন জানে না, দুর্বোধ্য শব্দ। বুঝছেন? যেটা খুব সচরাচর যে শব্দ আমরা ব্যবহার করি না, কঠিন শব্দ, এটাকে বলে, এটা হচ্ছে কি বলেন? দুর্বোধ্যতা। এটাকে কি? এটাকে বলে দুর্বোধ্যতা। 4 নাম্বার হচ্ছে রীতিসিদ্ধ অর্থবাচকতা। রীতিসিদ্ধ অর্থবাচকতা। আচ্ছা আসেন, রীতিসিদ্ধ অর্থবাচকতা কি? রীতিসিদ্ধ অর্থবাচকতা হচ্ছে কোন শব্দের স্বাভাবিক অর্থ গ্রহণ না করে, মানে একটা শব্দের দুইটা মিনিং থাকতে পারে, একটা ব্যুৎপত্তিগত আর একটা এমনি। আমি আপনাকে খুব ইজিলি জিনিসটা বুঝাই। ধরেন আমি বললাম যে তিল। এখন আর একটা সহজ উদাহরণ দিই। ধরেন আমি বললাম বাধিত। এখন বাধিত শব্দ, এই যে এই বাধিত শব্দ, এটা দুইটা অর্থ।
এক নম্বর আমরা সবাই জানি বাধিত মানে কি, অনুগ্রহিত। আমি আপনার একান্ত অনুগত ছাত্র, এই অনুগত অর্থ বাধিত। আবার বাধিত শব্দের ব্যুৎপত্তিগত অর্থটা যদি খেয়াল করেন, আমরা নিশ্চয়ই জানি যে বাধিত মানে কি বলেন, বাদ যোগ ইত। এখন এই বাদ যোগ ইত এটার অর্থ কি জানেন? এটার অর্থ কিন্তু অনুগ্রহ না। এই বাদ মানে হচ্ছে কি, বাধা। বাদ মানে কি, বাধা। আর ইত মানে হচ্ছে দেওয়া। তাহলে এই বাধিত এটার ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে বাধা দেওয়া। আর বাধিত শব্দের শাব্দিক অর্থ, প্রচলিত অর্থ হচ্ছে অনুগত। এখন আমরা বলি আমি আপনার একান্ত বাধিত ছাত্র। এখন কেউ যদি বাধা দেওয়া অর্থে বাধিত বলে, তাহলে সেটা হচ্ছে রীতিসিদ্ধ অর্থবাচকতা। অর্থাৎ কোন একটা শব্দের দুইটা মিনিং থাকতে পারে, সেটা ব্যুৎপত্তিগত অর্থটা আপনি গ্রহণ করবেন না, করলে সেটা রীতিসিদ্ধ অর্থবাচকতার ভিতরে পড়ে যাবে। তাহলে আমরা বাধিত শব্দটা অনুগত অর্থে ব্যবহার করি, ফাইন। কিন্তু বাধিত শব্দটা আমরা যদি বাধা দেওয়া, ধরেন আপনাকে পুলিশ বাধা দিচ্ছে, তখন আপনি কি বলবেন আমাকে পুলিশ বাধিত করেছে? না, এটা কোনো মিনিং হয় না। এরকম বললে তখন রীতিসিদ্ধ অর্থবাচকতা হয়ে যাবে। আমি কি বুঝাইতে পারছি বলেন তো? উপমার ভুলটা আরেকবার। উপমার ভুলটা হচ্ছে মানে যখন আপনি উপমা দিবেন, যেমন আমার হৃদয় মন্দিরে আশার বীজ উঠল, এখন এখানে মন্দিরের সাথে আমি উপমা দিচ্ছি। এখন মন্দিরে তো বীজ হয় না, তার মানে এটা উপমার ভুল। উপমাটা দিছি মন্দিরের সাথে, এখন এই উপমাটা বীজ, মন্দিরে বীজ হয় না, এই জন্য এটা হচ্ছে ভুল। বুঝছেন? আমি কি বুঝাইতে পারছি ভাইয়া? বলেন তো, ক্লিয়ার? আমি কি বুঝাইতে পারছি? ক্লিয়ার কিনা বলেন? তাহলে দুর্বোধ্যতা কি? দুর্বোধ্য শব্দ, অপ্রচলিত শব্দ। ভাই স্যার উপমার ভুল একাধিক শব্দ, উপমার ভুল একাধিক উদাহরণ নাই, কোনো বইতে নাই, কোথাও নাই। পরীক্ষাতে আজীবন একটাই আসছে, দুর্বোধ্যতা আজীবন প্রপঞ্চই আসছে। প্রপঞ্চের বাইরে জীবনেও কোনোদিন দুর্বোধ্যতা থেকে প্রশ্ন আসে নাই। তো আসে একটা থেকেই, এগুলো সবগুলো একটা থেকে আসে। অর্থ, রীতিসিদ্ধ অর্থবাচকতা, বাধা দেওয়া, তারপর হচ্ছে তৈল, এটাই আসে, আর কিছু না। এই দুটো উদাহরণ, তো এগুলো আপনারা দেওয়ার কিছুই নাই। আজীবন দেখবেন আপনি আমার পড়ার বাইরে থেকে আসেই নাই। এটা দুনিয়ার কেউ আপনারা দিব না। বাংলাদেশের এমন একটা গাইড বই দেখাইতে পারবেন না যেখানে দুইটা উদাহরণ দেওয়া আছে, সব জায়গাতে একটা উদাহরণ, আসেই একটা। এই জন্য আপনি মুখস্থ করে ফেললেও পারবেন। তবু আমি জিনিসটা আপনাকে কনসেপ্টটা বুঝাই দিচ্ছি। স্যার আমাদের কি কি পড়ানো হবে তা যদি রুটিন আকারে দিতেন। প্রথম কয়েকটা ক্লাস শেষ হোক, আর দু একটা ক্লাস পরে আমি বাকি ক্লাসগুলো রুটিন দিয়ে দিব। এখন আমার বেশ কয়েকটা ব্যাচ চলতেছে, এই জন্য আমি আপনাদেরকে মানে কোর্সের আউটলাইনটা দিতে পারতেছি না, বাট আপনাদের কিন্তু ফিক্সড টাইমে ক্লাস হচ্ছে। রীতিসিদ্ধতা আরেকবার। রীতিসিদ্ধ হচ্ছে কোন একটা শব্দ, ধরেন বাধিত। বাধিত মানে কি? অনুগত, তাই না? আমি আপনার একান্ত বাধিত ছাত্র। এখন অনুগত অর্থে আপনি ব্যবহার করবেন। এখন বাধিত শব্দের আরেকটা অর্থ হচ্ছে বাধা দেওয়া। এখন বাধা দেওয়া অর্থে ব্যবহার করলে তখন আবার এই রীতিসিদ্ধ অর্থবাচকতার ভুল হয়ে যাবে। বুঝছেন? এটাই বলছি। এবার বলেন বুঝছেন কিনা? অর্থাৎ বাধিত অনুগত অর্থে ব্যবহার করবেন, এটা অন্য অর্থে ব্যবহার করলে রীতিসিদ্ধ অর্থবাচকতা হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এরপর আসেন 5 নাম্বার। 5 নাম্বার হচ্ছে বাগধারায় অর্থ পরিবর্তন। বাগধারায় অর্থ পরিবর্তন। আচ্ছা, এইটা খুব সহজ। অর্থাৎ বাগধারার মধ্য থেকে কখনো শব্দ পরিবর্তন করা যাবে না। বাগধারার মধ্য থেকে কখনোই শব্দ পরিবর্তন করা যাবে না। যেমন খেয়াল করে দেখেন, অরণ্য রোধন, এটার মানে কি বলেন? অরণ্য রোধন, এই বাগধারার অর্থ নিশ্চয়ই জানেন। অরণ্য রোধন মানে কি? নিষ্ফল আবেদন। অরণ্য রোধন মানে কি? নিষ্ফল আবেদন। এখন খেয়াল করে দেখেন, অরণ্য রোধন, নিষ্ফল আবেদন। এখন আপনি যদি বলেন যে ভাইয়া অরণ্য মানে তো বন, রোধন মানে কি? কান্না। এখন কেউ যদি বলে যে বনে কান্না, বনে কান্না মানে নিষ্ফল আবেদন, এটা কি হবে? হবে না। অর্থাৎ বাগধারার মধ্য থেকে কোনো শব্দ পরিবর্তন করা যাবে না। বাগধারায় অর্থ পরিবর্তন, অর্থাৎ অরণ্য রোদন, এটা মানে নিষ্ফল আবেদন। এখন অরণ্য মানে বন, রোদন মানে কি? কান্না। এখন আপনি যদি বলেন বনে কান্না, তাহলে এটা কি ভুল? এটা হচ্ছে বাগধারা জনিত ভুল বা বাগধারায় অর্থ পরিবর্তন। আমি কি বুঝাইতে পারছি এটা? বলেন তো। স্যার আজ কততম ক্লাস? প্রথম ক্লাসগুলো পাইনি আমি, মাঝখান থেকে ক্লাস কিভাবে বুঝবো? মাঝখান থেকে করেন, এটা বুঝতে হলে আপনাকে প্রথম থেকে ক্লাস করা লাগবে না, মাঝখান থেকে করলে বুঝতে পারবেন। আজকে লেকচার 5, ক্যাপশনে লেখা আছে। হ্যাঁ, আচ্ছা, সর্বশেষ আমরা 6 নাম্বার যেটা পড়বো সেটা হচ্ছে গুরু চণ্ডালী দোষ। 6 নাম্বার, গুরু চণ্ডালী দোষ। আচ্ছা, গুরু চণ্ডালী দোষে আমি আপনাদেরকে 3টে শব্দ বলবো। আচ্ছা, বাকিরা কি বুঝেন নাই? আমি কি বুঝাইতে পারছি? না বুঝলে বলিয়েন যে বুঝি নাই, লজ্জার কিছু নাই। হ্যাঁ, না বুঝলে বললেন যে বুঝি নাই। আচ্ছা, এখন আসেন গুরু চণ্ডালী দোষ। সেখানে আমি আপনাদেরকে 3টে শব্দ মুখস্থ করতে বলবো। 3টা শব্দ: শবদাহ, মরা পোড়া, মরা পোড়া,
আর একটা হচ্ছে গরুর গাড়ি। এই তিনটে শব্দ মুখস্থ করবেন, এই তিনটে শব্দ সঠিক। আবার বলছি, এই তিনটে শব্দ মুখস্থ করবেন, এই তিনটে শব্দ সঠিক। এই তিনটে শব্দ যদি পরিবর্তন হয়ে যায় তাহলে সেটা হচ্ছে গুরুচণ্ডালী দোষ। তাহলে খুব সহজ, শবদাহ পরমরা গরুর গাড়ি, শবদাহ পরম। এখন দেখেন আমি বললাম যে শবপোড়া, আচ্ছা বলেন তো এটা কি ভুল বলেন? এটাই যে শবদাহ পরিবর্তন হয়ে গেছে শবপোড়া, তার মানে এটা গুরুচণ্ডালী দোষ। এখানে কোন দোষ আছে? গুরুচণ্ডালী দোষ। মরা পোড়া, এখন কেউ যদি বলে মরা দাহ, তাহলে কিসের ভুল বলেন? কিসের ভুল বলেন? গুরুচণ্ডালী দোষ, ঠিক আছে। গরুর গাড়ি এটা ঠিক আছে, কিন্তু কেউ যদি বলে যে গরুর শকট, তাহলে গরুর শকট এটা কিসের ভুল বলেন তো? গুরুচণ্ডালী দোষ। গরুর শকট এটা কি? এটা গুরুচণ্ডালী দোষ। তাহলে এই তিনটে শব্দ মনে রাখবেন, শবদাহ, মরা পোড়া, গরুর গাড়ি। বুঝছেন? এটাও কি বুঝছেন? ওকে ফাইন। এইবার আসেন আমরা, ওকে বিদ্যুৎ চলে গেছে, বিদ্যুৎ চলে গেছে, ওয়েট ওয়েট ওয়েট, ওকে ঠিক আছে, বিদ্যুৎ চলে গেছে। ওকে, ইয়ে থাকার কারণে, আইপিএস থাকার কারণে আর প্রবলেম হচ্ছে না, ঠিক আছে। আচ্ছা এইবার আসেন, আমরা শুনতে পাচ্ছেন তো? বিদ্যুতের সাথে তো কোনো সম্পর্ক নাই, সবকিছু ঠিক আছে, ঠিক আছে। স্যার গুরুচণ্ডালী কি? গুরুচণ্ডালী হচ্ছে তৎসম শব্দ দেশি শব্দের মিশ্রণ, মানে দুই ধরনের শব্দ। যেমন এই যে গরুর গাড়ি, দুটাই দেশি শব্দ। এখন শকট হচ্ছে তৎসম শব্দ। আপনাকে ডিটেলসে নিচ্ছি না। গুরুচণ্ডালী কি? এটা পরীক্ষাতে আসবে না। গুরুচণ্ডালী আইডেন্টিফাই করো, এটা পরীক্ষাতে আসবে, বুঝছেন? বুঝছেন? গুরুচণ্ডালী দোষ মূলত বুঝায় দুই ধরনের শব্দ একসাথে হলে। শবদাহ দুটাই তৎসম শব্দ। এখন শবপোড়া এখানে তৎসম শব্দের সাথে অন্য শব্দের মিশ্রণ, এটাই। আচ্ছা ফাইন। এইবার আসেন আমরা একটু এইখানে একটু যাই। হ্যাঁ, আমি আপনাদেরকে এই জায়গাতে একটু নিয়ে যাই। এইখানে আমরা এখন কিছু প্রশ্ন সলভ করব, যেগুলো আমাদের বিগত সালে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন চাকরি পরীক্ষাতে আসছে। হ্যাঁ, এরকম কিছু টাইপের প্রশ্ন সলভ করি, তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখেন এখানে প্রথম প্রশ্ন, বাক্যের তিনটে, এটা 29তম বিসিএস আসছে। প্রশ্নটা সলভ করেন দ্রুত। গুরুচণ্ডালী দোষের মূল বিষয়টা কি? উদাহরণ বুঝছি মানে ভাই, গুরুচণ্ডালী দোষের এটা তো কতবার বললাম যে তৎসম শব্দের সাথে অন্য শব্দের মিশ্রণ হলো, সেটা হচ্ছে গুরুচণ্ডালী দোষ। ওকে বলেন এটা কি হবে? তাহলে আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, এটার উত্তর হচ্ছে খ। ওকে আচ্ছা, এরপর আসেন এটা দেখেন, এটা 10ম বিসিএস আসছে, সোনালী ব্যাংকে আসছে। গুরুচণ্ডালী দোষ মুক্ত শব্দ কোনটা? এই যে দেখেন যা পড়ছেন, এবার এখান থেকে আপনি বের করেন যে গুরুচণ্ডালী দোষ মুক্ত শব্দ। ভাই গুরুচণ্ডালী মানে কি? গুরুচণ্ডালী বলতে এটা সংজ্ঞা কি? এটা আপনার পরীক্ষাতে আসবে। বেশি বাকনামি করেন। এটা পড়াইতেছি, দেখেন পরীক্ষা কিভাবে আসে। এই যে এটা যেটা পড়ায় ওটাই, এখানে বেসিক বুঝার কোনো জিনিস নেই। আপনার পরীক্ষার জীবনে কোনোদিন আসবে না যে গুরুচণ্ডালী সংজ্ঞা দাও। আপনার পরীক্ষাতে আসবে কোনটা গুরুচণ্ডালী দোষ, যেটা পড়ায় ওটাই। সংজ্ঞা আমি পড়াই না তো, সংজ্ঞা কেন পড়াবো ভাই? বাক্য কাকে বলে এটা নিয়ে প্রথমে 5-6 মিনিট ধরে আপনাদেরকে কাহিনী করে পড়াইছি, বাক্যের সংজ্ঞা স্লাইডে দেখাইছি, আসবে না, বাদ, জীবনও আসবে না। তো এই জন্য বারবার একই কথা বলি যে গোছানো পড়া হতে হবে। সব পড়া যাবে না। আপনি বিদ্যাসাগর না যে আপনি দুনিয়া সব পড়ে ফেলতে পারবেন, ঠিক আছে? তো এটা কি হবে বলেন? এটা কি হবে? শবদাহ, বুঝছেন তো? বাকি কোনোটাই কিন্তু মিলে না। অরণ্য রোদন না বলে যদি বনে ক্রন্দন, তাহলে অরণ্য রোদন না বলে যদি বনে ক্রন্দন বলে, তাহলে কি হবে? এখন কি বলেন? এটার উত্তর কি হবে? এটা আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। এখন এটা কি হবে? এটা অবশ্যই যোগ্যতা হবে, কারণ যোগ্যতার সাথে অনেকগুলো বিষয় আছে। বলছি যোগ্যতার সাথে মোট 6টা বিষয়, উপমার ভুল, দুর্বদ্ধতা, গুরুচণ্ডালী, বাহুল্য দোষ, সবগুলো হচ্ছে কি যোগ্যতার সাথে সম্পর্কিত। শবপোড়া শব্দটি কি দোষ দেখা যায়? এই যে দেখেন পরীক্ষাতে প্রশ্ন কিভাবে আসে। এখন এটা জানতে হলে আপনার মানে গুরুচণ্ডালী কি এটা জানা লাগতেছে না, তাহলে উত্তর কি হবে বলেন? গুরুচণ্ডালী। ওকে আচ্ছা, বাক্যের পদগুলো যথাস্থানে স্থাপনকে কি বলে? মানে বাক্যের পদগুলো সিকোয়েন্স আর কি, মানে একটার পর একটা, এই যে সিকোয়েন্স, এই সিকোয়েন্সটাকে কি বলে বলেন তো? বাক্যের পদগুলো বসানোর যে সিকোয়েন্স, সেটাকে কি বলে? বুঝছেন এটা কি? ওকে, এটা কি হবে? তাহলে এইটা অনেকেই বলতেছে ভেরি গুড, এটা কি? আসক্তি। হ্যাঁ ওকে,
এরপর আসেন এখানে দেখেন, আগেই সন্ধ্যা আজ সময় নেমেছে। এখন এটা কি হবে বলেন? আগেই সন্ধ্যা আজ সময় নেমেছে, বলুন তো এটা কি হবে? তো এটা তো বুঝতে পারতেছেন যে এটা আমাদের বাক্যটা কি এলোমেলো, রাইট? তো এলোমেলো হলে সেটা অবশ্যই কি হবে? আসত্তি। হ্যাঁ, ওকে। এরপর আসেন আমরা পরের বাক্য দেখি। একটা আদর্শ বাক্যের কয়টি গুণ থাকে? 3টি গুণ। এটা আমরা আগে বলছি, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। আর যোগ্যতার সাথে সম্পর্কিত বিষয় হচ্ছে 6টা। আচ্ছা, ওকে, ক্লিয়ার? এবার দেখেন আমরা যা পড়ছি সেটা নিয়ে ক্লিয়ার, বুঝতে পারছেন? এতটুকু পর্যন্ত ক্লিয়ার? এবার বুঝছেন? এইবার আসেন আমি আপনাদেরকে গঠনগতভাবে বাক্য 3 ধরনের, আজকে এখান থেকে খুব ভালো করে পড়বেন। এই জায়গাটা আজকের ক্লাসের সবচেয়ে ইম্পর্টেন্ট। আজকের ক্লাসের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এটা, যে গঠনগতভাবে বাক্য 3 ধরনের। কি কি? নাম্বার 1 একটা হচ্ছে সরল বাক্য, নাম্বার 2 জটিল বাক্য, ঠিক আছে, নাম্বার 3 যৌগিক বাক্য। তো এই যে জটিল বাক্য আছে, এই জটিল বাক্যের আরেকটা নাম হচ্ছে মিশ্র বাক্য। কথা কি বুঝছেন? তো এই 3 ধরনের বাক্য নিয়ে আমরা আজকে আলোচনা করব। এই 3 ধরনের বাক্য নিয়ে আমরা আলোচনা করব, ওকে? তাহলে একটা হচ্ছে সরল বাক্য, আর একটা হচ্ছে জটিল বা মিশ্র বাক্য, আর একটা হচ্ছে যৌগিক বাক্য। হ্যাঁ, ক্লিয়ার? আচ্ছা, ফাইন। এবার আসেন আমরা প্রথমত সরল বাক্য নিয়ে আলোচনা করব। হ্যাঁ, সরল বাক্য। তো সরল বাক্য কি? সরল বাক্য বুঝতে হলে আগে আপনাকে সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া, এই দুটো কনসেপ্ট ভালো করে বুঝতে হবে। এখন সমাপিকা ক্রিয়া কি? সমাপিকা ক্রিয়া মানে হচ্ছে যে ক্রিয়াটা দ্বারা মনের ভাব শেষ হয়। সমাপিকা ক্রিয়া মানে সমাপ্ত হয়, যেটা দ্বারা মনের ভাব সমাপ্ত হয়, সেটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। যেমন দেখেন, আমি যদি বলি আমি থাকি, হ্যাঁ, সে খাচ্ছে, তারপর হচ্ছে কি আমি পড়ছি, এগুলো দ্বারা মনের ভাব শেষ হয়। খাচ্ছি, পড়ছি, যাচ্ছি। কিন্তু কিছু ক্রিয়া আছে যেগুলো দ্বারা মনের ভাব শেষ হয় না। যেমন দেখেন, থাকলে। আচ্ছা বলেন তো, এটা দিয়ে আপনি একটা বাক্য বানান, আমি থাকলে, এটা দ্বারা কি মনের ভাব শেষ হয়? না। আমি থাকি, এটা দ্বারা মনের ভাব শেষ হয়। আমি থাকি, তুমি কি থাকো? আমি থাকি। কিন্তু থাকলে এটা দ্বারা মনের ভাব শেষ হয় না। বলতে এটা দ্বারা মনের ভাব শেষ হয় না। করলে এটা দ্বারা মনের ভাব শেষ হয় না। খেয়ে এটা দ্বারা মনের ভাব শেষ হয় না। আমি ভাত খেয়ে কি হব? বোঝা যাচ্ছে না। আমি বাড়ি যেতে, এটা দ্বারা মনের ভাব শেষ হয় না। তাহলে এগুলো হচ্ছে অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া। তাহলে এইবার আমাকে বলেন তো, সমাপিকা ক্রিয়া আর অসমাপিকা ক্রিয়া এই কনসেপ্টটা বুঝছেন কিনা বলেন? সমাপিকা ক্রিয়া আর অসমাপিকা ক্রিয়া এই কনসেপ্টটা বুঝছেন কিনা বলেন তো ভাইয়া? সমাপিকা, অসমাপিকা এই কনসেপ্ট ক্লিয়ার? ওকে, না বুঝেন নাই? ওকে। এখন মনে রাখবেন, এই যে আমাদের যে সরল বাক্য, এই সরল বাক্যে সব সময় মনে রাখবেন একটা সমাপিকা ক্রিয়া থাকবে। একটা সমাপিকা ক্রিয়া, একটা সমাপিকা ক্রিয়া থাকলেই সেটা হচ্ছে সরল বাক্য। সহজ কথা, জাস্ট একটা সমাপিকা ক্রিয়া থাকবে, সেটাই সরল বাক্য। কোনো কথা নাই এখানে আর। যেমন দেখেন, আমি যদি বলি যে পাখিরা, দেখেন যদি বলি যে পাখিরা নীল আকাশে উড়ে, পাখিরা নীল আকাশে উড়ে। দেখেন এখানে বলেন তো সমাপিকা ক্রিয়া কয়টা? একটা। এবং সেই সমাপিকা ক্রিয়াটা কি বলেন তো? সেই সমাপিকা ক্রিয়াটা হচ্ছে এই যে উড়ে, এটা কিন্তু সমাপিকা ক্রিয়া, তাই না? কিন্তু উড়লে এটা অসমাপিকা ক্রিয়া, যে পাখিরা উড়লে। তো দেখেন বাক্যটা কিন্তু পরিপূর্ণভাবে মনের ভাব প্রকাশ করতেছে, একটা সমাপিকা ক্রিয়া, তার মানে এটা সরল বাক্য। এরপর দেখেন আমি বললাম যে তিনি ছিলেন একজন আদর্শ মানুষ। এখন এই বাক্যে বলেন তো সমাপিকা ক্রিয়া কোনটা? দেখেন পারেন কিনা? এই বাক্যে সমাপিকা ক্রিয়া কোনটা? শুনেন, ভার্সিটির প্রশ্ন আপনি সলভ করবেন না কি করবেন না সেটা আপনার উপর ডিপেন্ড করতেছে। যেটা ভার্সিটির প্রশ্ন সেটাই জবের প্রশ্ন সবই এক। ভার্সিটিতে জবের প্রশ্ন দেখবেন ভার্সিটিতে আসতেছে, মানে ভার্সিটির প্রশ্ন জবের প্রশ্নগুলো আলাদা কিছু নাই, সবই এক। যেটা ভার্সিটি অ্যাডমিশনে আসে সেটাই জবে আসে, যেটা জবে আসে সেটাই ভার্সিটিতে আসে। একদম প্যাটার্ন, প্রশ্ন সব এক। সো কাজেই সবকিছু প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। ওকে, তাহলে বুঝতে পারতেছেন যে এখানে ছিলেন এটা হচ্ছে কি একটা সমাপিকা ক্রিয়া, তার মানে এটা সরল বাক্য। একটা সমাপিকা ক্রিয়া, একটা সরল বাক্য। এবার দেখেন আমি যদি বলি যে আমি ভাত খেয়ে বের হব। এখন দেখেন আমি ভাত খেয়ে বের, এখন দেখেন এই যে খেয়ে, এটা কিন্তু অসমাপিকা ক্রিয়া। আমি ভাত খেয়ে বের, এটা দ্বারা মনের ভাব প্রকাশ হয় না, আমি বের, তাই না? কিন্তু দেখেন এই যে হব, এই একটা মাত্র সমাপিকা ক্রিয়া, তাইলে এটা কি? এটা সরল বাক্য। অর্থাৎ আগে একাধিক অসমাপিকা ক্রিয়া থাকতে পারে, কিন্তু একটা সমাপিকা ক্রিয়া আপনাকে খুঁজতে হবে। যেমন খেয়াল করে দেখেন, আমি বললাম যে
হ্যাঁ, তুমি দেখেন আমি বললাম যে তুমি থাকলে এ কথা হ্যাঁ নিশ্চয়ই বলতে পারতে। খেয়াল করেন, তুমি থাকলে এ কথা নিশ্চয়ই বলতে পারতে। এবার বলেন এখানে দেখেন থাকলে এটা কিন্তু অসমাপিকা ক্রিয়া, দেখেন থাকলে এটা অসমাপিকা ক্রিয়া, বলতে এটাও কিন্তু অসমাপিকা ক্রিয়া, কিন্তু সর্বশেষ আপনি খেয়াল করে দেখেন এই যে এখানে পারতে, এই পারতে এটা হচ্ছে কি একটা সমাপিকা ক্রিয়া, দেখছেন? তাহলে শেষে একটা সমাপিকা ক্রিয়া আছে, শেষে ক্রিয়া আছে একটা সমাপিকা ক্রিয়া। এই যে দেখেন একটা সমাপিকা ক্রিয়া আছে, তার মানে এইটাই হচ্ছে আমাদের একটা সরল বাক্য। কথা কি বুঝতে পারছেন? তাহলে একটা সমাপিকা ক্রিয়া থাকলেই সেটা একটা সরল বাক্য, বুঝছেন? ওকে, এখন একটা বাক্য লিখি, খেয়াল করে দেখেন। এখন একটা বাক্য লিখি, খেয়াল করে দেখেন। ধরেন আমি বললাম যে সুস্বাস্থ্য সকল সুখের মূল। এখন এই বাক্যে কিন্তু কোনো ক্রিয়া নাই, তাই না? দেখেন এই বাক্যে কিন্তু কোনো ক্রিয়া নাই। তো মনে রাখবেন সরল বাক্যে এরকম প্রায়শই, সরল বাক্যে এরকম প্রায়শই সমাপিকা ক্রিয়া উজ্জ থাকে। সেক্ষেত্রে আপনি দেখবেন যে বাক্যটা আসলে মনের ভাব প্রকাশ করে কিনা। এই বাক্যটাকে অসম্পূর্ণ বলেন তো? না। সুস্বাস্থ্য সকল সুখের মূল, এই বাক্যটাকে অসম্পূর্ণ? না, সম্পূর্ণ। সম্পূর্ণ বাক্য মানেই সমাপিকা ক্রিয়া আছে, সম্পূর্ণ বাক্য মানেই সমাপিকা ক্রিয়া আছে। যেমন সুস্বাস্থ্য হয় সকল সুখের মূল, এই যে এখানে একটা হয় ক্রিয়া উজ্জ আছে, আর হয়তো নিশ্চয়ই সমাপিকা ক্রিয়া, সে হয় আমি হই, এগুলো সমাপিকা ক্রিয়া, তাই না? তাহলে এরকম যখন দেখবেন বাক্যটা পরিপূর্ণভাবে মনের ভাব প্রকাশ করে, তার মানে সেটা অবশ্যই সরল বাক্য এবং সেখানে একটা সমাপিকা ক্রিয়া উজ্জ আছে। সেখানে কি আছে? সেখানে একটা সমাপিকা ক্রিয়া উজ্জ আছে, সেখানে একটা সমাপিকা ক্রিয়া উজ্জ আছে। আমি কি বুঝাইতে পারছি? ওকে, তাহলে হোপফুলি আমরা বুঝতে পেরেছি। হ্যাঁ, শেষে কি সমাপিকা ক্রিয়া থাকবে সবসময়? হ্যাঁ, মোটামুটি সমাপিকা ক্রিয়া সবসময় শেষে থাকে। ওকে, আচ্ছা, তাহলে সমাপিকা ক্রিয়ার আমাদের যে কনসেপ্ট সেটা আমরা বুঝতে পারছি। এইবার দেখেন সাধারণত সমাপিকা ক্রিয়াতে একটা কর্তা থাকে, একটা মাত্র সমাপিকা ক্রিয়া থাকে। তার মানে বুঝতে পারতেছেন একটি মাত্র কর্তা ও একটি মাত্র সমাপিকা ক্রিয়া দিয়ে গঠিত বাক্যকে কি বলে বলেন তো? একটি মাত্র কর্তা এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া দিয়ে গঠিত বাক্যকে কি বলে বলেন, দেখেন পারেন কিনা। তিনি ছিলেন, এটা কিভাবে সমাপিকা ক্রিয়া হলো? মানে অধিকাংশ ক্ষেত্রে আপনার সমাপিকা ক্রিয়াটা শেষে থাকে, মানে অসমাপিকা ক্রিয়া থাকলে সাধারণত সমাপিকা ক্রিয়াটা শেষে থাকে, কিন্তু এটা কিন্তু কোনো নিয়ম না। আপনি দেখবেন যে 90% ক্ষেত্রে মানে সমাপিকা ক্রিয়াটা শেষে থাকে। এখন শেষে আছে না কোথায় আছে এটা দিয়ে তো আপনি নির্ণয় করতে পারবেন না। আপনাকে নির্ণয় করার জন্য তো আমি আমার কৌশল শিখিয়ে দিছি যে আপনি দেখবেন যে বাক্যটা ক্রিয়াটা মনের ভাব প্রকাশ করে কিনা। ওকে, আচ্ছা, তাহলে এটা কি হবে? এটা হচ্ছে সরল বাক্য। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এরপর দেখেন খেয়াল করেন বিদ্বান লোককে সকলে শ্রদ্ধা, বিদ্বান লোক সকলে শ্রদ্ধার পাত্র। দেখেন এটা আপনি একটু কমন সেন্স দিয়ে একটু উত্তর করেন তো। দেখেন আমাকে একটা মিনিট একটা সময় দিবেন, আমি একটু ঠান্ডা পানি খেয়ে নিই, আমার গলাটা একদম শুকিয়ে গেছে। আপনারা এটা একটু উত্তর করেন। এখন দেখেন এখানে কিন্তু কোনো ক্রিয়া নাই, কিন্তু দেখেন বাক্যটা সুন্দর সমাপ্ত, মানে মনের ভাব সমাপ্ত। তার মানে এটা সরল বাক্য। ওকে, মানে বিদ্যান লোক হয় সকলের শ্রদ্ধার পাত্র, এখানে হয় ক্রিয়াটা উজ্জ আছে। হ্যাঁ, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। দেখেন এখানে ওই যে এখানেও কিন্তু কি সমাপিকা ক্রিয়াটা মাঝে আছে, এই যে দেখেন সমাপিকা ক্রিয়াটা এখানে মাঝে আছে, তার মানে একটা সমাপিকা ক্রিয়া, অবশ্যই সরল বাক্য। আচ্ছা, এরপর দেখেন সুশিক্ষিত লোক মাত্র হয় স্বশিক্ষিত, কোনো ক্রিয়া নাই কিন্তু বাক্যটা উজ্জ আছে, বুঝছেন? সুশিক্ষিত লোক মাত্রই হয় স্বশিক্ষিত, বাক্যটা কি আছে? ক্রিয়াটা উজ্জ আছে। স্যার সমাপিকা অসমাপিকা গিয়ে নির্ণয়টা আরেকবার বলেন, খুব সহজ।
খেয়ে খেয়ে, আমি খেয়ে, তুমি খেয়ে, সে খেয়ে, এটা কোনো অর্থ প্রকাশ করে না। কিন্তু খাই দিয়ে করে, আমি খাই, তুমি খাও। এই যে আমি খাই, দেখেন মনের ভাব প্রকাশ করে, তাই না? আমি খেয়ে এটা দ্বারা করে না। আমি থাকলে এটা দ্বারা মনোভাব সমাপ্ত করে না। আমি থাকলে কি হবে? আমি থাকলে ভালো হবে, খারাপ হবে। কিন্তু যদি বলি আমি থাকি, থাকি হচ্ছে সমাপিকা ক্রিয়া। খুব সহজ, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের জিনিসটা, ইজিলি ধরতে পারবেন। হ্যাঁ, আবার চলে গেল নাকি? আচ্ছা, খেয়াল করেন, বুঝছেন? ওকে, এবার আসেন সুশিক্ষিত লোক মাত্র ওই যে মনের ভাব প্রকাশ করতেছে, তার মানে কি সরল বাক্য, বুঝছেন? এবার বলেন, আচ্ছা সরল বাক্য চেনার মানে সমাপিকা ক্রিয়া অসমাপিকা ক্রিয়া চেনার আমি আরো কিছু কৌশল বলি। পার্সন অনুযায়ী আমি, তুমি, সে, আমি, তুমি, সে, এই তিনটার পরে আপনি ক্রিয়া বসাবেন, যেটা দেখবেন যে মিনিং প্রকাশ করে, এটা সমাপিকা। আর যদি মিনিং না প্রকাশ করে, তার মানে এটা কি? এটা অসমাপিকা, রাইট? আচ্ছা, যেমন খেয়াল করে দেখেন, আমি যদি বলি বলতে, এখন দেখেন আমি বলতে মনের ভাব, তুমি বলতে, আমি বলতে, কোনো মনের ভাব প্রকাশ করে না। কিন্তু এখন যদি বলি যে বললাম, এখন খেয়াল করে দেখেন, বললাম, এখন কিন্তু মনের ভাব প্রকাশ করে যে আমি বললাম, হ্যাঁ আমি বললাম, তুমি বললাম যদিও হয় না, বাট আমি দিতে হয়। এই যে আমি বললাম, এটা তো ফার্স্ট পার্সনের ক্রিয়া। তো এটা একদম দেখলেই আপনি দেখবেন যে আপনি পারতেছেন। হ্যাঁ, এই যে কাজটা কমপ্লিট হলো, সমাপিকা ক্রিয়া, ভেরি গুড। এইবার আসেন জটিল বা মিশ্র বাক্য। কি বাক্য বলেন? জটিল বা মিশ্র বাক্য। জটিল বা মিশ্র বাক্য এটা সবসময় জোড়া জোড়া আকারে হবে, জোড়া জোড়া আকার। এখন সেই জোড়াগুলো কি আমি আপনাকে একটু দেখাই। এই জোড়াগুলো হচ্ছে এইটা, এই যে এখানে দেখেন, এখানে জোড়াটা খুব সুন্দর করে দেওয়া আছে। এই জোড়াটা হচ্ছে যেমন দেখেন, যে, সে, যারা, তারা, যিনি, তিনি, তারপর হচ্ছে কি যারা, তারা, যা, তা, যত, তত, যদি, তবে, যদিও, তবুও, যেহেতু, সেহেতু, যত, তত, যেটুকু, সেটুকু, যেমন, তেমন, হ্যাঁ, যখন, তখন, এইটা, এগুলো থাকলে সেগুলো হচ্ছে কি? জটিল বাক্য। এগুলো থাকলে সেগুলো কি বলেন তো? সেগুলো হচ্ছে জটিল বাক্য। ওকে, আবার বলতেছি, দরকার হলে এটার একটা স্ক্রিনশট নিয়ে নেন। যে, সে, যারা, তারা, যিনি, তিনি, এরপর হচ্ছে কি বলেন তো? যিনি, তিনি, এরপর হচ্ছে যা, তা, যখন, তখন, বুঝছেন? ওকে, বুঝতে পারছেন? ওকে, যোজক কি? যোজক এখন বোঝা লাগবে না। যোজক কি এটা এখন বোঝা লাগবে না। হ্যাঁ, এটা বোঝার কিছু নেই, মানে এগুলো জোড়া জোড়া আকারে থাকবে, শেষ। ওকে, আচ্ছা, এবার খেয়াল করে দেখেন, এখানে যেমন দেখেন, তুমি যা বলবে তাই হবে। এই যে দেখেন, যা, তা, জোড়া আছে, যা করবার তা করছি, জটিল বাক্য, জোড়া আছে। দেখেন, যা, তা, মনে হচ্ছে বৃষ্টি আসবে, এটা বাদ। হ্যাঁ, যতই পরিশ্রম করবে, দেখেন, যত, তত, তার মানে কি? জটিল বাক্য। সে এত কিছু জানে, এটাও বাদ, এই বাক্যটা বাদ। আচ্ছা, এগুলো একটু বাদ দিই, মানে এগুলো জটিল বাক্যের উদাহরণ না, কিন্তু আমি আপনাকে কিছু উদাহরণ দিই, তাহলে আপনি আরো ভালোভাবে বুঝবেন। যেমন দেখেন, যখন তুমি বলবে তখন আমি আসব, যখন তুমি বলবে তখন আমি আসব। এই যে খেয়াল করে দেখেন, যখন এর সাথে জোড়া আছে কি? দেখেন, তখন, তার মানে জটিল বাক্য। বুঝতে পেরেছেন? কি বাক্য? জটিল বাক্য। এরপর খেয়াল করে দেখেন, যা তুমি চাও তাই পাবে, কি বাক্য? জটিল বাক্য। যেমন দেখেন, যা, তা, বুঝছেন? এরকম দেখেন, আমি আপনাকে আরো অনেকগুলো বাক্য আপনাকে দেখাইতে পারি। এই যে, হ্যাঁ, যে এখানে এসেছে সে তোমার কি হয়? দেখেন, যারা তোমার সাথে কথা বলে তারা কি তোমার বন্ধু? হ্যাঁ, যিনি আমাদের শিক্ষক তিনি আমাদের অভিভাবক। যারা খেলায় ভালো তারা পড়ালেখায়ও ভালো। যেমন, যা তুমি চাও তাই তুমি দিবে, যতই করিবে দান ততই যাবে বেড়ে, যদি তুমি বলো তবে আমি বের হব, যদিও তুমি বলনি তবু আমি চলে আসেছি। হ্যাঁ, যেহেতু তুমি বলেছ সেহেতু আমি এসেছি, যতই করিবে, এটা তো বললাম। যেটুকু তুমি পাবে সেটুকু তোমাকে বুঝিয়ে দেওয়া হবে, যেমন কর্ম তেমন ফল। কোন বাক্য? জটিল বাক্য। যখন তুমি চাইবে তখন তুমি হাতে পেয়ে যাবে। কোন বাক্য? জটিল বাক্য। বুঝছেন? খুব সহজ। এক্সাম কি লাস্টার ক্লাসের উপর হবে না? এক্সাম দুইটা, মানে বাক্য প্রকরণ দুইটা ক্লাস হবে। তো নেক্সট ক্লাসটা শেষ হলো তখন এরপর হচ্ছে বাক্য প্রকরণের উপর আপনাদের এক্সাম হবে, বুঝছেন?
আমি কি বুঝাইতে পারছি বলেন তো? ক্লিয়ার? আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি? ক্লিয়ার? বাকি রেখে বুঝেন নাই? ওকে, ভেরি গুড। এই জাস্ট এইগুলো মনে রাখবেন। হ্যাঁ, এখন খেয়াল করেন, এখন এই যে আমাদের যে জটিল বাক্য যেটা আছে, হ্যাঁ, এখন জটিল বাক্যে আশ্রিত খণ্ডবাক্য, আশ্রিত খণ্ডবাক্য তিন ধরনের। জটিল বাক্যে দুইটা অংশ থাকে, একটা প্রধান খণ্ডবাক্য আর একটা আশ্রিত খণ্ডবাক্য। আবার বলছি, জটিল বাক্যে আশ্রিত খণ্ডবাক্য তিন ধরনের। নাম্বার ওয়ান, একটা হচ্ছে বিশেষ্য স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য। বিশেষ্য, দেখেন, বিশেষ্য স্থানীয় একটা হচ্ছে কি বিশেষ্য স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য। বিশেষ্য স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য। বিশেষ্য স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য কি মানে? এটা খুব সহজে প্রধান খণ্ডবাক্যের ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করবেন, কি দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে আশ্রিত খণ্ডবাক্য, মানে বিশেষ্য স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য। যেমন দেখেন, যদি বলি যে বাড়ি গিয়ে দেখলাম, বাড়ি গিয়ে দেখলাম, বাড়ি গিয়ে দেখলাম বাবা বাড়ি নেই। এখন দেখেন, বাড়ি গিয়ে দেখলাম বাবা বাড়ি নেই। এখন দেখেন, বাড়ি গিয়ে দেখলাম, এই দেখলামকে আপনি কি দিয়ে প্রশ্ন করেন? দেখলাম, কি দেখলাম? দেখেন, কি দেখলাম, উত্তর আসতেছে যে বাবা নেই। কি দেখলাম? বাবা বাড়ি নেই। কি দেখলাম? বাড়ি গিয়ে বাবা বাড়ি নেই। তাহলে দেখেন, এই যে ক্রিয়াকে যখন আপনি কি দিয়ে প্রশ্ন করবেন, যদি উত্তর পান তাহলে সেটা হচ্ছে বিশেষ্য স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য। এইবার আমাকে একটু বলেন তো, নাম্বার ওয়ান, বিশেষ্য স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য ক্লিয়ার কিনা বলেন দ্রুত। বিশেষ্য স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য ক্লিয়ার কিনা? আমি আবার বলতেছি, যদি দেখেন যে জটিল বাক্যে দুইটা অংশ, একটা প্রধান খণ্ডবাক্য থাকে আর একটা আশ্রিত খণ্ডবাক্য। তো আশ্রিত খণ্ডবাক্য তিন ধরনের, তার ভিতরে নাম্বার ওয়ান একটা হচ্ছে বিশেষ্য স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য। বুঝতে পারছেন? যেটা কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাবেন। ঠিক আছে? আদনান আল হারুন আবার বলেন, মানে বাড়ি গিয়ে দেখলাম। এখন দেখলাম আগেই বলে দিয়েছি কি দিয়ে প্রশ্ন করবেন। কি দেখলাম? বাবা বাড়ি নেই। বাড়ি গিয়ে দেখলাম, কি দেখলাম? বাবা বাড়ি নেই। এই যে কি দিয়ে আপনি প্রশ্ন করে উত্তর পাইছেন, তার মানে এটা হচ্ছে কি বিশেষ্য স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য। ওকে, এবার আসেন, একজন বলছে আরো এক্সাম্পল দেন। এক্সাম্পল দিলে ঘুরে গেড়ে একই জিনিস। যেমন মাঠে গিয়ে দেখলাম, মাঠে গিয়ে দেখলাম, মাঠে গিয়ে দেখলাম খেলা শেষ। দেখেন, মাঠে গিয়ে দেখলাম খেলা শেষ। এখন মাঠে গিয়ে দেখলাম, দেখেন প্রশ্ন করেন কি দেখলাম? কি দেখলাম? মাঠে গিয়ে খেলা শেষ। শেষ। আচ্ছা, নাম্বার টু, এরপর হচ্ছে বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য। দুই নাম্বার কি? বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য। তো বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য, এখানে বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্যতে মনে রাখবেন কেমন দিয়ে প্রশ্ন করতে হয়। বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্যতে কেমন দিয়ে প্রশ্ন করতে হয়। তাহলে বিশেষ স্থানীয়তে কি দিয়ে, বিশেষণ স্থানীয়তে কেমন দিয়ে, রাইট? চলুন আমরা একটা উদাহরণ দেখি। যেমন আমরা একটা বিখ্যাত গান আছে, ধনে ধান্যে পুষ্পে ভরা, পুষ্পে ভরা, কমা আমাদের এই বসুন্ধরা, বসুন্ধরা। এখন দেখেন, ধনে ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। এখন দেখেন, বসুন্ধরা যেহেতু বিশেষণ, দেখেন এখন বসুন্ধরাকে বিশেষায়িত করতেছে না, কেমন বসুন্ধরা। দেখেন, আপনি প্রশ্ন করেন কেমন বসুন্ধরা, দেখেন কেমন বসুন্ধরা, ধনে ধান্যে পুষ্পে ভরা। এখন আমাদের এই বসুন্ধরা, এখানে কিন্তু কোনো ক্রিয়া নাই, কিন্তু যেহেতু কোনো ক্রিয়া নাই তখন আপনি এই মানে ক্রিয়াটা উজ্জ্বল আছে, তাহলে দেখতে বুঝতে পারতেন যে বসুন্ধরা এই পদটাকে বিশেষায়িত করছে। যেহেতু বিশেষণ স্থানীয়, তার মানে বিশেষায়িত করবে। তো বিশেষায়িত করলে সেটাকে আমরা বলতে পারি সেটা হচ্ছে কি ধনে ধান্যে পুষ্পে ভরা। তাহলে ধনে ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। এখন কেমন বসুন্ধরা? ধনে ধান্যে পুষ্পে ভরা। কেমন বসুন্ধরা? ধনে ধান্যে পুষ্পে ভরা। আমি কি বুঝাইতে পারছি? স্যার কি বা কাকে দিয়ে হবে মনে হয়? আমি কি আপনারা বলছি কি বা কাকে দিয়ে? মানে আমি বলছি কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে তো কর্ম পাওয়া যায়, তো এত বেশি বুঝেন কেন? আমি বলছি কি বা কাকে দিয়ে, আমি বলছি কি দিয়ে, এটা কি দিয়ে প্রশ্ন করলে পাবেন। কাকে দিয়ে প্রশ্ন করলে তো ব্যক্তি উত্তর আসে। কাকে দিয়ে কি কখনো বস্তু উত্তর আসে?
প্রধান কোন বাক্য সেটা কিভাবে বুঝবো, সেটা বোঝা লাগবে না, যে কোনো একটা ক্রিয়াকে প্রশ্ন করবেন। যেমন দেখেন বাড়ি গিয়ে দেখলাম, এখন আগে দেখলাম এই যে ক্রিয়া, দেখলাম ক্রিয়াকে প্রশ্ন করলেন উত্তর পেলেন। ধনে ধানে পুষ্পে ভরা, এখন ভরা ক্রিয়াকে প্রশ্ন করে কিন্তু উত্তর পাবেন না। কেমন ভরা, এটা কিন্তু হয় না, কেমন ভরা, হ্যাঁ। আর তাছাড়া ভরা কিন্তু ক্রিয়াও না। আমাদের এই বসুন্ধরা, কেমন বসুন্ধরা, উত্তর হচ্ছে বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য। এবার বুঝছেন, আমাকে একটু বলেন। মানে আমার কাছে মনে হয় যে আপনারা যদি মাথার উপর দিয়ে যায় তাহলে কিন্তু আমি এগুলো পড়ানোর দরকার নাই। মানে আমি যদি এগুলো যদি না পড়াই আপনি চিন্তাই করতে পারবেন না যে ভাই কোনো একটা জিনিস স্কিপ করছে। ওকে, বাট আমি ডিটেলস পড়াচ্ছি। এখন আমি যদি স্কিপ করি, আমি যদি খালি শর্টকাট দিয়ে দিয়ে শেষ করে দিই, তখন আপনার কাছে হয়তো মনে হতে পারে যে হ্যাঁ এত সহজ, কিন্তু আসলে আমি চাই যে ডিপ পড়েন। মানে আপনি পারেন না এটা আপনি বুঝেন, অনেক জিনিস আপনার শেখার বাকি আছে, এটা বুঝেন। বুঝতে পারছেন? আপনাকে কিন্তু কোন স্লাইড বইটাই দেখে ভংসং করে পড়াই দিচ্ছে না, সব প্রত্যেকটা জিনিস নিজে লিখে 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 লিখে, এই যে দেখেন প্রত্যেকটা জিনিস আপনাকে নিজে আমি লিখে 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 বুঝিয়ে দিতেছি। তো ভংসং করে পড়াই দিলে কিন্তু সময় কম লাগবে, বাট আমি চাচ্ছি যে ভালো করে বুঝেন। হ্যাঁ, দেখেন এই যে একজন বলছে যে এই সবাই অনুপস্থিত সে বড় আবাগা, তাহলে যে এই সবাই অনুপস্থিত তার সম্পর্কে তাকে মডিফাই করতেছে। সে কেমন, দেখেন সে কেমন, দেখেন যে সবাই অনুপস্থিত কেমন, সে কেমন, সে অবাগা। বুঝছেন? আচ্ছা, এরপর বাকি আছে একটা 3 নাম্বার, সেটা হচ্ছে ক্রিয়া বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য। ক্রিয়া বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য, ঠিক আছে? এটা খুব সহজ। দেখেন এইটা হচ্ছে কি, আগেরটা বিশেষ স্থানীয় কি, বিশেষণ স্থানীয় কেমন, আর ক্রিয়া বিশেষণ স্থানীয় এটা হচ্ছে কেন। দেখেন এটা হচ্ছে কি কেন। যেমন দেখেন যতই করিবে দান ততই যাবে বেড়ে। এখন দেখেন যতই করিবে দান ততই যাবে বেড়ে, এখন বাড়বে কেন, দেখেন এই বেড়ে যাবে কেন, কেন বাড়বে, দান করলে বাড়বে। বুঝছেন? দেখেন এখানে কেন মানে কারণ বুঝায়, কেন বুঝায়। হ্যাঁ, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, লেখাপড়া করে যে তাকে বিশেষায়িত করতেছে, মানে ব্যাপারটা হচ্ছে বিশেষায়িত করা। লেখাপড়া করে যে তার সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। ধনে ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, বসুন্ধরা সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। বুঝছেন? যে সবাই অনুপস্থিত তার সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। গাড়ি ঘোড়া চড়ে যে, গাড়ি ঘোড়া পড়াশোনা করে যে তার সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। বুঝছেন? মানে এটা হচ্ছে আরেকটা একটা পদকে বিশেষায়িত করে, একটা পদ সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশন দেয়। আমি কি বুঝাইতে পারছি? তাহলে দেখেন যতই করিবে দান ততই যাবে বেড়ে, কেন বাড়বে, কেন বাড়বে, দান করলে বাড়বে। বুঝছেন ভাই? একটা বাক্য কি কেন কাকে কেমন না, একটা বাক্যকে সাধারণত আপনি 3টে দিয়ে প্রশ্ন করবেন না, যে কোনো একটা দিয়ে প্রশ্ন করবেন। তুমি আসবে বলে আমি অপেক্ষা করছি, কেন অপেক্ষা করছি, দেখেন তুমি আসবে বলে, এই যে ভালো কথা বলছেন, তুমি আসবে বলে আমি অপেক্ষা করছি। এখন এই আসবে কে, কেন, মানে আমি অপেক্ষা করছি। এখন দেখেন তুমি আসবে বলে আমি অপেক্ষা করছি, এখন কেন করছি, কেন অপেক্ষা করছি, তুমি আসবে বলে, জাস্ট প্র্যাকটিস। 3 ধরনের বাক্য। ওকে ফাইন, এইবার চলেন আমরা একটু দেখি যে আমাদের কি টাইপের প্রশ্ন আসছে। হ্যাঁ, আরেকটা জিনিস, আরেকটা ইনফরমেশন আপনাদেরকে একটু দিই, সেটা হচ্ছে 2টা সরল বাক্যের মাঝে বলে থাকলে সেটা জটিল বাক্য। 2টা সরল বাক্যের মাঝে বলে থাকলে সেটা জটিল বাক্য। এটা বাজারে প্রচলিত অনেক গাইড বইতে এগুলোকে সরল বাক্য বলে। যেমন দেখেন মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি, মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি। এখন দেখেন মা ছিল না, এটা কিন্তু একটা সরল বাক্য, মাঝখানে দেখেন বলে, আবার দেখেন কেউ তার চুল বেঁধে দেয়নি, তা এটা আরেকটা সরল বাক্য। তাইলে 2টা সরল বাক্য, এটা সরল হবে। তাহলে 2টা সরল বাক্যের মাঝে বলে থাকলে, 2টা সরল বাক্যের মাঝে বলে থাকলে সেটা হচ্ছে জটিল বাক্য। 2টা সরল বাক্যের মাঝে বলে থাকলে সেটা হচ্ছে কি বাক্য বলেন তো, সেটা জটিল বাক্য। সরি, হ্যাঁ জটিল বাক্য, ঠিক আছে? বুঝছেন? আবার বলছি, মা ছিল না এটা একটা সরল বাক্য, বলে এটা একটা অনুসর্গ, কেউ তার চুল বেঁধে দেয়নি। এবার আসেন দেখেন এই প্রশ্নটা একটু সলভ করেন। দেখেন এটা কোন বাক্য, এটা 33তম বিসিএস আসছে, প্রশ্নটা সলভ করেন।
আজকের ক্লাসের পরে মিনিমাম বাক্য প্রকরণ, এটা মিনিমাম 30 মিনিট আপনি প্র্যাকটিস করিয়ে, 30 মিনিট ভালো করে, 30 মিনিট, বেশি পড়া লাগবে না, 30 মিনিট পড়লে দেখবেন যে সব ক্লিয়ার। তাহলে দেখেন তুমি আসবে, এটা একটা সরল বাক্য, দেখছেন, হে স্বাধীনতা সকিনা বিবির কোপাল ভাঙলো, এটা আরেকটা সরল বাক্য মাঝখানে বলে, তার মানে বুঝতে পারছেন জটিল বাক্য। এগুলোকে বাংলাদেশের অনেক গাইড বইতে সরল বাক্য বলে থাকে, এটা কিন্তু ভুল, কারণ সরল বাক্য কিভাবে হবে, এটা এই অংশটাই তো একটা সরল বাক্য। আচ্ছা, এবার এটা সলভ করেন। যেই তার দর্শন পেলাম সেই আমরা প্রস্থান করলাম, যেই তার দর্শন পেলাম সেই আমরা প্রস্থান করলাম, যেই তার দর্শন পেলাম সেই আমরা প্রস্থান করলাম। দেখেন এখন দেখেন, যে সে জোড়া আছে, যে সে, তার মানে কি জটিল বাক্য। জটিল বাক্য মানে কি মিশ্র বাক্য, তাই না? ওকে, এরপর দেখেন যেহেতু তুমি বেশি নাম্বার পেয়েছো সুতরাং, তাহলে দেখেন এই যে জোড়া আছে যেহেতু, এখানে সুতরাং বলতে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে সেহেতু, তাই না? যেহেতু তুমি বেশি নাম্বার পেয়েছো সেহেতু তুমি প্রথম হয়েছো। তো যেটাই হোক, যেহেতু আর সুতরাং, এটাও জোড়া, যেহেতু আর সেহেতু, যাই বলেন জটিল বাক্য। এটা 25তম বিসিএস আসছে। এরপর দেখেন মিশ্র বাক্যের অপর নাম কি বলেন তো? মিশ্র বাক্যের অপর নাম কি? এটা বাংলাদেশ ব্যাংকে আসছে। মিশ্র বাক্যের অপর নাম কি? মিশ্র বাক্যের অপর নাম কি বলেন? মিশ্র বাক্যের অপর নাম কি? জটিল বাক্য। আপনাদেরকে বাক্য প্রকরণের 2টা ক্লাস হবে, নেক্সট ক্লাসে আবার আমি র্যান্ডম প্রশ্ন সলভ করাবো। এখন তো টপিক ওয়াইজ প্রশ্ন সলভ করাচ্ছি, তো আমার ক্লাসগুলো আপনি যদি ধৈর্য ধরে, হয়তো আমি যা পড়াবো ক্লাসে 100% আপনি কখনোই বুঝবেন না, নাই বুঝতে পারেন, খুব স্বাভাবিক। আপনি আমার ক্লাসে, আমি বুঝলাম যে আমি ভালো পড়াই না, আমি পড়াইতে পারি না, আপনি বুঝেন না, কিন্তু 10% তো বুঝবেন। 10% যদি আপনি একটা ক্লাসে বুঝেন, ধরেন আমি 100% ডেলিভারি দিচ্ছি, আপনি 10% বুঝছেন, একটা ক্লাসে আপনি 10% বুঝছেন, পরের ক্লাসে আরো 10%, তাহলে হিসাব করে দেখেন আপনি যদি 40টা ক্লাস যদি রেগুলার লাইভে করতে পারেন, তাহলে আপনার অবস্থাটা কই যাবে? আপনি যদি প্রত্যেকটা ক্লাসে 100% 10% করেও যদি বুঝেন, তাহলে আপনার অবস্থাটা কই যাবে? কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনি তো পড়েনি না, কথা কি বুঝছেন? ওকে, এরপর দেখেন যদি বলো তাহলে মুক্তি পাবো, তাহলে দেখেন এই যে যদি বলো তাহলে মুক্তি পাবো, তাহলে দেখেন যদি তাহলে বা যদি তবে একই জিনিস, জোড়া আছে, তার মানে কি মিশ্র বাক্য। ওকে, আচ্ছা, এরপর দেখেন তার চুল পেকেছে কিন্তু বুদ্ধি পাকেনি। আচ্ছা, এটা একটু স্কিপ করি, এখানে ঝামেলা আছে এই বাক্যে। এরপর দেখেন যারা ফলে ফরমালিন দিচ্ছে তারা কি আদৌ মানুষ? তাহলে এটা সলভ করেন তো। যারা ফলে ফরমালিন দিচ্ছে তারা কি আদৌ মানুষ? যারা ফলে ফরমালিন দিচ্ছে তারা কি আদৌ মানুষ? বলেন, যারা ফলে ফরমালিন দিচ্ছে তারা কি আদৌ মানুষ? তাহলে দেখেন যারা, তারা, তার মানে কি বাক্য বলেন? জটিল বাক্য, জোড়া আছে, জটিল বাক্য। এইবার আমাকে একটু বলেন তো, আমি কি জটিল বাক্য আপনাদেরকে বুঝাইতে পারছি? জটিল বাক্য কি ক্লিয়ার বলেন তো? জটিল বাক্য কি ক্লিয়ার? ওকে, এইবার আসেন আমরা একটু দেখি যৌগিক বাক্য। যৌগিক বাক্য একদম সহজ, মনে রাখবেন যেই বাক্যে, 2টা সরল বাক্যের মাঝে একটা অব্যয় থাকে, সরল বাক্য প্লাস অব্যয় প্লাস সরল বাক্য প্লাস সরল বাক্য, এই স্ট্রাকচার ফলো করলে, কিংবা মাঝে মধ্যে সরল বাক্য না, মানে অব্যয় না থেকে একটা কমাও থাকতে পারে, একই জিনিস। তাহলে 2টা সরল বাক্যের মধ্যে অব্যয় বা কমা থাকলে সেটা হচ্ছে যৌগিক বাক্য। এখন স্বাভাবিকভাবে আপনার প্রশ্ন হচ্ছে ভাইয়া অব্যয় কি? এখন অব্যয়গুলো আপনাদেরকে একটু দেখাই, তাহলে ভালো করে বুঝবেন। অব্যয়গুলো আমি আপনাদেরকে লিখে দিই, অব্যয়গুলো লিখে দিই, তাহলে ভালো করে বুঝেন। অব্যয় হচ্ছে যেগুলো 2টা বাক্যকে, 2টা শব্দাংশকে, 2টা বাক্যাংশকে করে কানেক্ট করে। যেমন খেয়াল করে দেখেন তবে, যেমন খেয়াল করে দেখেন অথচ, হ্যাঁ, যেমন কিন্তু, তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে আমি যদি বলি যে ও, এরপর হচ্ছে কি এবং, এরপর হচ্ছে তাই, এরপর হচ্ছে কি সুতরাং, তাহলে সুতরাং এগুলো হচ্ছে কি অব্যয়, বুঝছেন? তারপর কি, তারপর হচ্ছে আমাদের কিন্তু হতে পারে, তারপর হচ্ছে না হয় হতে পারে, হ্যাঁ, তারপর হচ্ছে তাহলে হতে পারে, বুঝছেন? এগুলো হচ্ছে অব্যয়, এগুলো তো আমরা সবাই জানি। কানেক্টর পড়েন না ইংরেজিতে? কানেক্টর বা আপনি কনজাংশন পড়েন না? বুঝছেন? জটিল আর মিশ্র বাক্য দুটোই কি এক? একদম এক, কোনো পার্থক্য নাই। অপশনে 2টা সাধারণত থাকে না, যদি থাকে তাহলে সেক্ষেত্রে জটিল বাক্য দাগাই দিবেন। হ্যাঁ, এই যে একজন বলছে তথাপি, কি বলেন? তথাপি। ওকে, পিডিএফটা আমি আজকে দিয়ে দিব, সমস্যা নাই, পিডিএফ দিয়ে দিব। সুতরাং, হ্যাঁ, এখন তাহলে বুঝেন, অব্যয়গুলো জাস্ট আপনাদেরকে দেখাই দিলাম। তাহলে 2টা সরল বাক্যের মাঝে অব্যয় অথবা কমা থাকলে সেটা হচ্ছে যৌগিক বাক্য। চলুন উদাহরণ দিই। যেমন আমরা পৌঁছালাম
আর তারা চলে গেল। দেখেন আমরা পৌঁছালাম আর তারা চলে গেল। এবার মিলাই দেখেন, দেখেন আমরা পৌঁছালাম, এটা কিন্তু একটা সরল বাক্য। আমরা পৌঁছালাম, এটা একটা সরল বাক্য, রাইট? আর এটা একটা অব্যয়, তাই না? আর এটা কি? এটা একটা অব্যয়। এরপর দেখেন তারা চলে গেল, এটা আরেকটা সরল বাক্য। তাহলে দেখেন যে স্ট্রাকচার ফলো করতেছে, সরল অব্যয় সরল, সরল অব্যয় সরল, তার মানে কি? যৌগিক বাক্য। বুঝছেন? আচ্ছা, এরপর দেখেন আমি লিখলাম যে জ্ঞানীদের অনুসরণ কর, ঠিক আছে, কমা জীবনে জীবনে উন্নতি করবি, উন্নতি করবি। ওকে, এবার খেয়াল করে দেখেন জ্ঞানীদের অনুসরণ কর, এটা একটা সরল বাক্য। মাঝখানে দেখেন কমা, এরপর দেখেন জীবন উন্নতি করবে, এটা আরেকটা সরল বাক্য। তাহলে বুঝতেই পারতেছেন এটা যৌগিক বাক্য। এটা কি বাক্য? যৌগিক বাক্য। এটা কি বাক্য? যৌগিক বাক্য। খেয়াল করে দেখেন, এরপর খেয়াল করেন আমি লিখলাম যে ধনীরা প্রায় কৃপণ হয়। হ্যাঁ, ধনীরা প্রায় কৃপণ হয় এবং তাদের ধন থাকে, ধন থাকে। তাহলে দেখেন ধনীরা প্রায় কৃপণ হয়, এটা একটা সরল বাক্য। এখানে কিন্তু ক্রিয়াটা উজ্জ আছে, ধনীরা প্রায় কৃপণ হয়। কিন্তু আপনি যদি হয় যদি নাও বলেন তাও কিন্তু সরল বাক্য, মানে হয় ক্রিয়াটা উজ্জ আছে, ধনীরা প্রায় কৃপণ একটা সরল বাক্য, এবং একটা যোজক তাদের ধন থাকে, এটা আরেকটা সরল বাক্য। তাহলে দেখেন এই যে স্ট্রাকচারটা যখন ফলো করো তখন একদম খুব সহজ, খুব ইজিলি আপনি যৌগিক বাক্য আইডেন্টিফাই করতে পারবেন। আমি কি আপনাদেরকে যৌগিক বাক্যের থিমটা বুঝাইতে পারছি? বলেন তো ভাইয়া। কমা থাকলে কি চোখ বন্ধ করে যৌগিক বাক্য বলা যাবে না? কমা থাকলে আপনি যৌগিক বাক্য কেন বলবেন বলেন? দেখেন কমা থাকলে দুটো সরল বাক্যের মাঝে কমা থাকলে তখন যৌগিক বাক্য দিবে। যেমন দেখেন আমি যদি বলি যে রহিম, রহিম তাকে সম্বোধন করছি, তারপর কমা, রহিম এদিকে এসো, এখন রহিম এদিকে এসো, এটা কিন্তু সরল বাক্য। এরপর দেখেন আরো হতে পারে, যেমন আমি বললাম রহিম আমি হ্যাঁ এলাম, এটা কোন বাক্য? সরল বাক্য। এখন কমা দুটো সরল বাক্যকে কানেক্ট করা লাগবে, বুঝছেন? কমা দুটো সরল বাক্যকে কানেক্ট করা লাগবে। তো চলেন আমরা কিছু ব্যাপার একটু দেখি। যেমন খেয়াল করেন এই প্রশ্নটা সলভ করেন, ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, সে সৎ কিন্তু তার ভাই অসৎ। স্যার প্লিজ একটু জানান আপনারা আপনার 47 বিসিএস এর কোর্স, এটাই বিসিএস এর কোর্স, এটা বিসিএস অল চাকরি পরীক্ষা, মানে বিসিএস পড়লে তো আপনি ব্যাকরণের সব টপিক পড়বেন। এই কোর্সে ব্যাকরণের সকল টপিক পড়ানো হয়। ওকে, তো আপনার আলাদা করে আর কোনো কোর্স কিনা লাগবে না, এইটাই আমাদের জবের কোর্স, অর্থাৎ সকল জবের জন্য এই কোর্স, ব্যাকরণ A to Z। তাহলে সে সৎ, এটা কিন্তু সরল বাক্য, সে হয় সৎ কিন্তু এটা কিন্তু অব্যয়, তার ভাই অসৎ মানে তার ভাই হয় অসৎ, তার মানে বুঝতে পারতেছেন এটা যৌগিক বাক্য। ওকে, আচ্ছা, তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি, এটা কোন বাক্য বলেন তো? কমার পরে যৌগিক বাক্য হয় মানে এটা কেমন কথা? কমার পরে যৌগিক বাক্য হয় মানে কি? বলছি যে দুইটা সরল বাক্যের মাঝে কমা থাকলে সেটা হচ্ছে যৌগিক বাক্য। তাহলে দেখেন তার বয়স বেড়েছে, এটা সরল বাক্য কিন্তু এটা অব্যয়, তা বুদ্ধি বাড়েনি, এটা আরেকটা সরল বাক্য। হ্যাঁ, তার মানে কেউ বলেন যৌগিক বাক্য। আচ্ছা, বুঝছেন? ওকে ফাইন। আচ্ছা তাহলে বলেন আজকের ক্লাসটা কি বুঝতে পেরেছেন ভাইয়া? বলেন তো, দয়া করে আপনাদের কাছে হাম্বল রিকোয়েস্ট, কোর্সে ভালো করে মানে আপনারা এই যে কোর্সটা মানে এই কোর্সটা আপনারা যে চালাবেন, মানে এই কোর্সে দয়া করে আপনারা একটু রেগুলার ক্লাস করবেন, দয়া করে রেগুলার ক্লাস করবেন। বুঝেন না বুঝেন, কম বুঝেন বেশি বুঝেন, কিন্তু ভাই একটু রেগুলার ক্লাস করেন দয়া করে। হ্যাঁ, ওকে, তাহলে আজকের ক্লাসটাকে বুঝতে পেরেছেন? আজকের ক্লাসটা কেমন লাগলো আমাকে একটু জানিয়ে দিন, এবং সবাই ভালো থাকবেন, সুন্দর সুস্থ থাকবেন। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ। আল্লাহ হাফেজ।